ছাত্রছাত্রীরা, আমরা এবিটি টেস্ট পেপার 2024-25 আলোচনা করছি। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সায়েন্স পেজ নম্বর 187, যেখানে স্পেশালি ফিজিক্যাল কেমিস্ট্রি দেখানো হয়েছিল। আর আজকে আমরা দেখাবো সেই সেম পেজ নাম্বার 187, যেখানে আমরা মূলত দেখতে পাবো অর্গানিক কেমিস্ট্রি। এবং চলো খুব অল্প সময়ের ব্যবধানে টোটাল 187 পেজের অর্গানিক কেমিস্ট্রিগুলো আমরা দেখে নিই। এই হলো অর্গানিক কেমিস্ট্রি 187 পেজ, যেখানে 4 দাগে এফি দিয়ে শুরু। বলা আছে ডিসিএম এর একটি ব্যবহার ও মানবদেহের উপর ক্ষতিকারক ক্রিয়া লেখো। না বলেছে ব্যবহার কি না, রং অপসারণের কাজে ব্যবহার করা হয়, ঔষধ শিল্পে ব্যবহার করা হয়, ধাতু পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। আমরা 3টা ব্যবহার লিখে রেখেছি, আমরা একটা অ্যাকচুয়ালি লিখতে হবে। মানবদেহের উপর ক্ষতিকারক প্রভাব কি না বলেছে বায়ুমণ্ডলে যদি ডিসিএমের পরিমাণ বেশি হয় তখন মাথা ঝিমঝিম করে, বমির উদ্রেক হতে পারে এবং হাত পায়ের যে আঙুল আছে সেগুলো অসাড়তার সৃষ্টি হয়। এটাই হলো ডিসিএমের মানবদেহের ওপর ক্ষতিকর প্রভাব। পরে কোশ্চেন আমাদেরকে বলেছে, দেখো যে বেঞ্জাইল ক্লোরাইড উষ্ণ ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন করে, কিন্তু ক্লোরোবেঞ্জিন ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে না। ক্লোরোবেঞ্জিনে ক্লোরিনের মাথায় যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে। ফলে কি হয় না, এই যে সিসিএল বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে। তাই উষ্ণ ক্ষার দ্রবণ এই দ্বিবন্ধনযুক্ত বা দ্বিবন্ধনওয়ালা সিসি বন্ধনকে ব্রেক করতে ভাঙতে পারে না। অপরদিকে যদি আমরা যাই বেঞ্জাইল ক্লোরাইড, যেখানে সিএল গ্রুপ মিথিলিন গ্রুপ দ্বারা দূরে সরে থাকে, তাই ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন নিউক্লিয়াসের সাথে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। ফলে সিসিএল বন্ধনটি এক বন্ধন রূপে আচরণ করে। এছাড়া বেঞ্জাইল ক্লোরাইড থেকে যে বেঞ্জাইলিক ক্যাটায়ন উৎপন্ন হয়, সেই ক্যাটায়ন রেজোনেন্সের মাধ্যমে সুস্থিতি লাভ করে। দেখো যে বেঞ্জাইল ক্যাটায়ন আমরা উৎপন্ন করেছি, এখান থেকে সে রেজোনেন্সের মাধ্যমে সুস্থিতি লাভ করছে। তাই জন্য ও কি করে, এই বেঞ্জাইলিক ক্যাটায়নে OH- ইজিলি অ্যাটাক করে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন করে। তাই বেঞ্জাইল ক্লোরাইড ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন করে, কিন্তু ক্লোরোবেঞ্জিন সেটা করতে পারে না। বলছে উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা বা উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা কি প্রস্তুত করতে বলেছে না, অ্যানিসোল প্রস্তুত করো। উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা অ্যানিসোল প্রস্তুত করো। বলেছে সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে যদি আমরা মিথাইল ব্রোমাইডের বিক্রিয়া ঘটাই, তখন আমরা কি পাবো না, সোডিয়াম ফেনক্সাইডের সঙ্গে মিথাইল ব্রোমাইডের বিক্রিয়া ঘটালে SN2 ফ্যাশনে বিক্রিয়া ঘটে আমাদের অ্যানিসোল উৎপন্ন হয়। পরের কোশ্চেন আমাদেরকে বলেছে, দেখো না প্রয়োজনীয় বিকারকগুলোর নাম লিখতে বলেছে। বলেছে কি না, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তার সঙ্গে কি দিলে শুষ্ক ইথার মাধ্যমে এইরকম বেঞ্জিনের মাথায় CH2CH2OH উৎপন্ন হবে। না যদি আমরা ইপোক্সাইড, এরকম 2 কার্বন যুক্ত ইপোক্সাইড আমরা ইউজ করি,
তখন আমরা কি দেখতে পাবো না, এই গিগনার রিয়েজেন্টের সঙ্গে গিগনার রিয়েজেন্ট এরকম করে অ্যাটাক করবে আর ওটা খুলে যাবে। খুললে আমরা তাতে এই H3+ কারণে আমরা OH পেয়ে যাব। পরেরটা কি বলেছে না, সোডিয়াম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে ফেনল প্রস্তুত করতে বলেছে। দেখো, NaOH দেওয়া হচ্ছে 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তারপর দেওয়া হচ্ছে লঘু HCl। না, NaOH দেওয়া হচ্ছে 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং লঘু HCl দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে সোডিয়াম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়ে যাচ্ছে আমাদের ফেনল। পরেরটা কি বলেছে আমাদের, দেখো পরেরটা আমাদের বলেছে ফেনল থেকে আমরা কি উৎপন্ন করব না, ফেনল থেকে আমরা উৎপন্ন করব OCOCH3। না, ওইটা উৎপন্ন করতে গেলে ফেনলের সঙ্গে আমাদের রিয়াকশান করাতে হবে CH3COCl, অ্যাসিটাইল ক্লোরাইড এবং পিরিডিন দিলে তখনই আমরা OCOCH3 আমরা পাবো। আর একটা কি বলেছে দেখো, এখানে 1-প্রোপানল বলা আছে। 1-প্রোপানল থেকে এটা হচ্ছে প্রোপানল উৎপন্ন করেছে। প্রোপানল থেকে প্রোপানল, তাহলে সোডিয়াম Na2Cr2O7 গাঢ় H2SO4। চলো পরেরটা বলছি, ডাইইথাইল ইথারে পার অক্সাইড উপস্থিতি কী করে শনাক্তকরণ করা যাবে। না, ডাইইথাইল ইথার যেখানে থাকবে সেই নমুনাতে আমরা কি করব, কেআই যোগ করে দেবো আর স্টার্চ যোগ করব। কেআই আর স্টার্চ দুটো যোগ করে ঝাঁকাবো। ঝাঁকালে যদি দ্রবণটি নীলবর্ণ ধারণ করে তখন আমরা বুঝে যাব যে ওখানে পার অক্সাইড উপস্থিত। কীরকম আমাদের রিয়াকশানটা এক ঝলক দেখে নেব। না, রিয়াকশানটাতে আমরা গিয়ে দেখতে পাবো কি, এই যে পার অক্সাইড আছে এখানে, দেখো এই যে পারক্স বন্ড, তাতে কেআই আর ওয়াটার দেওয়া হয়েছে। কেআই দেওয়ার সঙ্গে সঙ্গে আয়োডিন পেয়ে যাব আমরা ওখান থেকে। বলছে সেই আয়োডিন স্টার্চের সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে নীলবর্ণ জটিল যৌগ সে গঠন করবে। পরের কোশ্চেন আমাদেরকে কি বলেছে দেখো, না পরের কোশ্চেন আমাদেরকে বলেছে C3H8O আণবিক সংকেতের দুটি সমাবয়বী তরল A এবং B উভয়ই ধাতব সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন উৎপন্ন করে। ওদেরকে যদি আমরা পৃথকভাবে 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যালুমিনার উপর দিয়ে চালনা করি, বলছি তখন একই যৌগ সি উৎপন্ন করে। এ আয়োডোফোম বিক্রিয়ায় সাড়া দেয়, বি দেয় না, তবে এ বি সিকে শনাক্তকরণ করো। না, আয়োডোফোম বিক্রিয়ায় দুজন দেয়। প্রথমত বলি একটা অ্যালকোহল দিতে পারে আর একজন কিটো গ্রুপ যাদের থাকে তারা দেয়। না, আমরা সেই শর্তে অ্যালকোহল কনসিডার করলাম। 3টে কার্বনওয়ালা অ্যালকোহল হচ্ছে একটা প্রোপানল। সেই প্রোপানলের দুটো সমাবয়বী তৈরি করেছে, একটা 1-প্রোপানল আর একটা 2-প্রোপানল। দেখলাম কি সেই 1-প্রোপানলের সঙ্গে বা 2-প্রোপানলের সঙ্গে যদি আমরা সোডিয়াম দিয়ে রিয়াকশন করি সেখানে আমরা হাইড্রোজেন পাই এবং করসপন্ডিং তাদের ফেনক্সাইড লবণগুলো আমরা ওখানে পেয়ে থাকি। আরেকটা কি বলেছি, 1-প্রোপানল এবং 2-প্রোপানলকে যদি আমরা 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যালুমিনের উপর দিয়ে চালনা করি তখন সেখানে একই যৌগ প্রোপিন উৎপন্ন হয়। আরেকটা কি বলেছে না, 1-প্রোপানল আয়োডোফোম বিক্রিয়ায় সাড়া দেয় না, কিন্তু 2-প্রোপানল আয়োডোফোম বিক্রিয়ায় সাড়া দেয়। আমাদেরকে বলা হয়েছিল যদি কোনো যৌগে CH3CHOH গ্রুপ থাকে বা CH3CO গ্রুপ থাকে তখন সেই যৌগ না হ্যালোফোম বিক্রিয়ায় সাড়া দেয়। তাই আমাদের এখানে 2-প্রোপানল হ্যালোফোম বিক্রিয়ায় সাড়া দিচ্ছে।
তাহলে আমাদের এ বি আমরা পেয়ে গেলাম, আর সি যৌগটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের উত্তপ্ত করলে সি আমরা পাবো, প্রোপিন হলো সি যৌগ। চারের দাগে পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে এ থেকে ডি কে যৌগগুলির গঠন সংকেত লিখতে বলেছি। তো নাইট্রোবেনজিনে নাইট্রেশন করলাম, নাইট্রেশন করলে মেটা ডাইনাইট্রোবেনজিন, তাকে NaSH দেওয়া হলো। NaSH দিলে দুটো নাইট্রো গ্রুপের মধ্যে একটা বিজারিত হয়ে NH2 তে কনভার্ট হয়, মানে মেটা নাইট্রো অ্যানিলিন। তাতে জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড, 50% ইথানল দিলে NaOH হয়, নাইট্রো গ্রুপটা ঠিক থাকে। আর পরে Ag2O দিলে যেটা উৎপন্ন হয়, তখন নাইট্রোসোবেনজিন, অর্থাৎ নাইট্রো গ্রুপ প্রতিস্থাপিত নাইট্রোসোবেনজিন উৎপন্ন হবে। খুব ভালো ব্যাপার। তাহলে এগুলো আমরা কি করব না, দেখতে থাকবো, দেখলেই তাহলে আমরা লিখতে পারবো। এবং এই বি থেকে ডি পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মুলিকিন বার্কার পরীক্ষা, তাই সেই রকম স্টাইলে আমাদেরকে বানাতে হবে। পরেরটা কি বলেছে দেখো, NH2 থেকে OH, অ্যানিলিন থেকে ফেনল, না অ্যানিলিনে ডায়াজো বিক্রিয়া করব, ডায়াজো বিক্রিয়া করে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করব, তাকে জল দিয়ে বয়েল করব, দিলে ফেনল পেয়ে যাব, আর কিছু করার দরকার নেই। নেক্সট পেজে আমরা যাব, 5 নম্বর পেজ আমরা অলরেডি চলে গেলাম। 5 নম্বর পেজে দেখো, এখানে বেঞ্জিন থেকে হচ্ছে যেটা আমাদের বেঞ্জাইল ক্লোরাইড ছিল, এটা হচ্ছে বেঞ্জাইল সায়ানাইড। না বেঞ্জাইল সায়ানাইড কী করে বানাবো, না বেঞ্জিন থেকে প্রথমে বেঞ্জাইল ক্লোরাইড প্রস্তুত করতে হবে। সে বেঞ্জাইল ক্লোরাইড প্রস্তুত করার জন্য ফর্মালডিহাইড, HCl ও নাইট্রোজেন NCl2 দিলে আমাদের বেঞ্জাইল ক্লোরাইড উৎপন্ন হবে, যাকে আমরা জলীয় KCN দিলে ওখানে CN প্রবেশ করে যাবে। ওর আবার অথবা দিয়েছি, ওর অথবাতে কি দিয়েছে দেখো, বলেছে কার্বিলামিন বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। না কার্বিলামিন বিক্রিয়ার উদাহরণ কি, না প্রাইমারি অ্যামিন, সেটা অ্যালিফ্যাটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, ও ক্লোরোফর্ম আর কেওএইচের সঙ্গে রিয়াকশন করে এবং উৎপন্ন করে কি না, উৎপন্ন করে যেটা তার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। তো কার্বিলামিন বিক্রিয়া আমরা ম্যাক্সিমামটা দেখতে পাই যেখানে, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এটাই আমরা দেখতে পাবো, অ্যালিফ্যাটিকও দেখতে পাবো। ফিনাইল আইসোসায়ানাইড বললে তখন কিন্তু অ্যারোমেটিক যৌগটার কথাই আমরা বলছি, তখন কিন্তু হচ্ছে অ্যালিফ্যাটিকের কথা বলছি না, যেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত পদার্থ। বলছি যখন আমি মিদনাপুর কলেজে পড়তাম, তো আমাদেরও এরকম প্র্যাকটিক্যাল হতো। তো আমার ছিল মর্নিং সেকশনে ক্লাস, তো একদিন আমি আর আমার বন্ধু যে ছিল পার্টনার, আমরা দুজন গিয়ে সকাল সকাল কার্বিলামিন রিয়াকশান চালু করে দিই, এবং কার্বিলামিন রিয়াকশান চালু করে দিয়ে আমরা চলে আসি সেখান থেকে, এবং গোটা দুর্গন্ধে ভরে যায়। এবং তখন আমরা খুব বদমাশ ছিলাম, কিন্তু স্যার আমাদেরকে বুঝতেই পারেনি যে আমরা এই কাজটা করতে পারি। তো সে যাই হোক, বলে এইরকম খারাপ কাজ কেউ কোনো দিন কোনো ল্যাবে গিয়ে করবে না, কারণ এই গন্ধ বা এই স্মেল বহু দিন পর্যন্ত স্টে করে। বডি স্প্রে যেগুলো আমরা মারি, শরীরে যেগুলো ইউজ করি, বা যে আতরগুলো যেগুলো আমরা ইউজ করি, সেগুলো এখানে কাজ করবে না, এত ভয়ঙ্কর জিনিস। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো আমাদেরকে, যে ABCD কে শনাক্তকরণ করো। একই ব্যাপার, CH3CN, তাতে সোডিয়াম ইথানল দিয়েছে, না CH3CN এ সোডিয়াম ইথানল দিলে রিডাকশান হয়। দেখো আমরা রিডাকশান করে NH2 পেয়েছি। NaNO2 লঘু HCl দিলেই ওটা সবসময়ের জন্য অ্যালকোহলই কনভার্ট হয়। আর I2NaOH দিলে আয়োডোফর্ম রিয়াকশান, একটা আয়োডোফর্ম উৎপন্ন হবে আর সোডিয়াম ফর্মেট উৎপন্ন হবে। তিনের দাগে আয়ের কোশ্চেন,
তিনের থেকে আইতে আমাদের কি বলা আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য লিখতে হবে। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্যতে কি না, গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্য করার জন্য একটা সায়েন্টিস্টের টেস্ট আছে যার নাম হচ্ছে সিলওয়ানভ টেস্ট। সিলওয়ানভ টেস্টে আমরা কি করব না, গ্লুকোজ আর ফ্রুক্টোজকে দুজনকেই আমরা রেসোরসিনল আর গাঢ় দিয়ে হিট করব। গ্লুকোজ আর ফ্রুক্টোজকে রেসোরসিনল এবং গাঢ় দিয়ে হিট করলে গ্লুকোজের ক্ষেত্রে আমরা হালকা গোলাপি রং দেখতে পাবো, আর কিটোনের ক্ষেত্রে অর্থাৎ ফ্রুক্টোজের ক্ষেত্রে লাল রং আমরা দেখতে পাবো। বলেছে কি না, অ্যালানিন তার জুইটার আয়নিক স্ট্রাকচার, না অ্যালানিনের জুইটার আয়নিক স্ট্রাকচারটা কীরকম হয় দেখো। অ্যালানিনের জুইটার আয়নিক স্ট্রাকচার, যেটা অ্যালানিন হচ্ছে অ্যাকচুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ, এবং তার জুইটার আয়নিক স্ট্রাকচার যখন হবে তখন তার অ্যাসিড গ্রুপ থেকে H+টা খুলে গিয়ে NH2 গ্রুপের সঙ্গে কম্বাইন হয়ে যাবে, এবং এটাই হবে তার জুইটার আয়নিক স্ট্রাকচার। এবার কিছু নেম রিয়াকশান এইখানে আমরা পেয়ে যাব। বলেছি কিনা ডি গ্লুকোজের সংকেত লিখো, এবং ডি কথার অর্থ কী না, ডি গ্লুকোজ C6H12O6, আর সেই গ্লুকোজের সংকেতকে আমরা ফিশার পজিশনে ড্র করব। এটা হলো গ্লুকোজের ফিশার পজিশন গঠন। এরকম করে সবাই ড্র করার চেষ্টা করবে, এটা খুব গ্লুকোজটা মনে থাকবে। বলছে কিনা ডি কথার অর্থ কিনা প্রকৃতির যে গ্লুকোজ যে জলীয় দ্রবণ সে সমতল সমবর্তিত আলোকের তলকে ডান দিকে ঘুরিয়ে দেয়, এবং ডান দিকে ঘুরিয়ে দেয় বলেই গ্লুকোজকে দক্ষিণাবর্তী বা ডেক্সট্রোরোটেটারি আখ্যা দেওয়া হয়েছে। পাঁচের দাগে চলে যাচ্ছি আমরা। পাঁচের দাগে মানে শেষ অর্গানিক পোর্শন চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমরা হচ্ছে যে ইথাইল ব্রোমাইড আমরা তৈরি করেছি। না কি করবো না, প্রোপানোয়িক অ্যাসিডকে আমরা সোডা লাইম দিয়ে হিট করব। সোডা লাইম মানে NaOH আর CaO দুজনের মিক্সচার, তাকে দিয়ে হিট করলে ইথেন উৎপন্ন হবে, তাতে ব্রোমিন 1 মোল আর HNO দেবো, তাহলে CH3CH2Br আমরা পাবো। পরেরটা কি বলেছে দেখো, এ থেকে এফ শনাক্তকরণ করতে হবে। এ থেকে এফ শনাক্তকরণ করতে গেলে CH3CHO, না CH3CHOতে আমরা কি করব না, প্রথম এখানে কি দেওয়া আছে দেখো, NH2 KOH আর গ্লাইকল, NH2 আর KOH গ্লাইকল 180 ডিগ্রি, যেটাকে আমরা বলি উলফ-কিসনার রিয়াকশান। এবং সেখানে আমরা কি পাবো না, প্রথমটা অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে হাইড্রাজোন পেলেও পরের স্টেপে আমরা পাবো ইথেন। নাম হচ্ছে রিয়াকশনের কি না, উলফ-কিসনার রিয়াকশন, উলফ-কিসনার। পরেরটা কি বলছি দেখো, স্যালিসাইলিক অ্যাসিড, এটার নাম আমরা সবাই জানি স্যালিসাইলিক অ্যাসিড, তাতে গাঢ় স্টেজ সুপার মিথানল দিয়েছি। গাঢ় স্টেজ সুপার মিথানল দিলে স্যালিসাইলিক অ্যাসিডে আমরা কি পাবো না, মিথাইল স্যালিসাইলেট অর্থাৎ এস্টার আমরা পাবো। এস্টার মিষ্টি হচ্ছে কি পাকা কলা গন্ধযুক্ত, ওটা নাকি হয়, এবং তার নাম হচ্ছে এস্টার। সিতে যেটা আমরা পাচ্ছি, সিতে হচ্ছে অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের সঙ্গে অ্যাসিটালডিহাইডের রিয়াকশান, নাম হচ্ছে টিসেঙ্কো রিয়াকশান, এবং উৎপন্ন হয় ইথাইল অ্যাসিড। ইতে যেটা দেওয়া আছে দেখো, ক্লোরোবেনজিন, তাতে ম্যাগনেসিয়াম ইথার দিয়েছে, ম্যাগনেসিয়াম ইথার দিলে গিগনার তৈরি হবে। এটা Mg, এটা হচ্ছে আমরা Br করেছি, এটা Cl আমরা করে দেবো, তাহলে MgCl। তাতে আমরা কার্বন ডাইঅক্সাইড দিলাম, কার্বন ডাইঅক্সাইড দিলে COOMg হচ্ছে Br হয়ে যাবে। H3O+ দিয়ে দিলে কি হবে না, H3O+ দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা আমাদের COOH কনভার্ট হবে, COOH হয়ে যাবে ও, সঙ্গে সঙ্গে তখন COOH। আমরা এই জায়গাতে চলে যাব, ওটা হচ্ছে গিগনার রিয়াকশন। গিগনার থেকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাসিড প্রিপারেশন করতে বলা হচ্ছে। আর এফে যেটা দেখতে পাচ্ছি আমরা যে এফে যেটা আমরা দেখতে পাচ্ছি, এফেরটা কি আছে আমাদের না, এফেরটা আছে যে
বেঞ্জালডিহাইডের সঙ্গে ইথানল কেসিয়ান দেওয়া হলো, বেঞ্জালডিহাইডের সঙ্গে ইথানল কেসিয়ান দিলে যেটা আমরা পাই তার নাম হচ্ছে বেঞ্জয়েন। আমরা পাবো ওখানে কি না, আমরা ওখানে অ্যাকচুয়ালি পাবো হচ্ছে বেঞ্জয়েন, এবং যার নাম আমরা দিয়ে রেখেছি বেঞ্জয়েন কনডেনসেশন রিয়াকশন, এবং এটার নাম হচ্ছে কি না বেঞ্জয়েন কনডেনসেশন রিয়াকশন। অ্যাসিটালডিহাইড এবং বেঞ্জালডিহাইডের মধ্যে পার্থক্য লিখতে হবে। অ্যাসিটালডিহাইডকে গাঢ় NaOH এবং KIT দ্রবীভূত I2 দ্রবণ যোগ সহ উত্তপ্ত করলে বিশিষ্ট গন্ধযুক্ত হলুদ বর্ণের আয়োডোফর্মের ক্লাস উৎপন্ন হয়। অর্থাৎ অ্যাসিটালডিহাইড আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দেয়। দেখো আমাদের অ্যাসিটালডিহাইড আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দিয়েছে, কিন্তু বেঞ্জালডিহাইড না, ও আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দিচ্ছে না। অথবাতে কি বলেছে না, ইথানল আছে, ইথানল থেকে অ্যাসিডন পরিবর্তন করতে বলেছেন। ইথানল থেকে অ্যাসিডন যদি আমরা পরিবর্তন করি, দেখো ইথানলকে প্রথম আমরা অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করে দিলাম, অক্সিডেশন করলাম, তাতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ক্যালসিয়াম অ্যাসিডেট বানিয়ে দিলাম, শুষ্কপাতন করতে অ্যাসিটন হয়ে গেল। প্রয়োজনীয় বিকারক, প্রয়োজনীয় বিকারকগুলো কীরকম দেখো, আমাদের প্রথমটা বলেছে এটার নাম টলুইন। টলুইন থেকে আমরা কোথায় যাচ্ছি, অ্যাসিটালডিহাইড, এই বেঞ্জালডিহাইড, টলুইন থেকে বেঞ্জালডিহাইড। টলুইন থেকে বেঞ্জালডিহাইডে যাওয়ার সময় আমাদের কি লাগছে না, CrO2Cl2 CS2 দ্রাবগার জল। পরেরটা কি বলেছে দেখো, অ্যাসিটাল হচ্ছে অ্যাসিটোন আছে, অ্যাসিটোনে একটা আমরা ব্রোমিন প্রবেশ করাচ্ছি, একটা ব্রোমিন যেহেতু প্রবেশ করাচ্ছি তার পাশে আমরা কি দিচ্ছি না, Br2 অ্যাসিটিক অ্যাসিড, যেটা তার রিয়েজেন্ট Br2 অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাসিটালডিহাইড, এটা হলো আমাদের অ্যাসিটালডিহাইড, এবং সেখান থেকে আমরা বানাচ্ছি অ্যাসিটাল। অ্যাসিটাল যখন আমরা অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটাল বানাবো, তখন আমরা সেখানে শুষ্ক এসেল এবং ইথানল দেব, এবং রিয়াকশানটা অবশ্যই উভমুখী নেচার, রিভার্সিবল নেচারের রিয়াকশন। আর পরের রিয়াকশন আমাদেরকে কি বলেছে দেখো, CHO থেকে সিনামিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড থেকে মানে বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, তো অ্যাসিটালডিহাইডই আমার হয়ে যাচ্ছে, বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, তো এটা হচ্ছে পারকিন রিয়াকশন। দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইট সোডিয়াম অ্যাসিটেট 180°C টেম্পারেচার। অর্থাৎ এখানে আমরা যেটা দেখলাম, নেম রিয়াকশানগুলো ভালো করে মনে রাখতে হবে। দেখো পারকিন রিয়াকশান পড়লো, বেঞ্জেন কনডেনসেশনের রিয়াকশান পড়লো, খুবই ভালো ভালো রিয়াকশান আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা লাস্ট কোশ্চেনে চলে এসেছি। লাস্ট কোশ্চেন আমাদেরকে কি বলছে দেখো, যে অ্যাসিটালডিহাইডের লঘু জলীয় দ্রবণে NaOH এর দলীয় দ্রবণের নিম্নলিখিত ধাপগুলিতে ABCD কে শনাক্তকরণ করতে হবে। অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। তো অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া মেকানিজমটা এখানে দেখানো হয়েছে, এবং সেই মেকানিজম দেখিয়ে তার যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয়েছে সেগুলোর নাম ওরা বলতে বলেছে। দেখো অ্যাসিটালডিহাইড আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমরা OH মাইনাস রিয়াকশন করাচ্ছি। যখনই OH মাইনাস রিয়াকশন করাচ্ছি, একটা জল তো উৎপন্ন হবে, এবং আর একটা উৎপন্ন হবে এইরকমই CH2 মাইনাস CHO। এটা প্রথম স্টেপ না, বলেছে সেই CH3CHO এর সঙ্গে রিয়াকশান করছে। দেখো তাহলে এটা কি হবে না, এই যে মাইনাস ও এইখান থেকে যাবে, এরকমই C ডবল বন্ড অব্দি মারবে, আর এই যে ডবল বন্ডটা ছিল এটা খুলে যাবে। তাই হলো, এখানে ডবল বন্ডটা ছিল, সেই ডবল বন্ডটা তাহলে ওখান থেকে খুলে গেল খপ করে।
ডবল বন্ডটা যদি আমরা উপরের দিক করে দেখাই, এই যে দেখো ডবল বন্ডটা খুলে গেল, দেখো আমরা ডবল বন্ডটা খুলে দিয়েছি। অর্থাৎ এটাই হলো আমাদের সি। বলছে সেই সি জলের সঙ্গে রিয়াকশান করেছে। জলের সঙ্গে রিয়াকশান করলেও কি নেবে, জলের সঙ্গে রিয়াকশান করলে জল থেকে প্রোটন নিয়ে নেবে, প্রোটন নিয়ে ও কি করবে না ওইচ হয়ে যাবে, এবং মানে প্রোটন নিয়ে ওইচ হবে, আর এই দিকটা হচ্ছে ওইচ মাইনাস হয়ে যাবে। এই হলো আমাদের অর্গানিক কেমিস্ট্রির টোটাল। পেজ নম্বরটা মনে রাখতে হবে 187 পেজ, যার ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা আগেই দেখে নিয়েছিলাম। এটা হলো অর্গানিক কেমিস্ট্রি, কেবলমাত্র অর্গানিক কেমিস্ট্রির প্রবলেমগুলো এখানে সলভ করে দেওয়া আছে। সবাই পড়ো, দেখো ভালো করে, সবার যাতে উপকার হয় আমরা সেই ভেবে এটা তৈরি করে এসেছি।